মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি সম্পর্কে আজকে আলোচনা করব আমরা। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখতে পারবো? এই চ্যাপ্টার থেকে আমরা সরণ, বেগ ও ত্বরণ ব্যাখ্যা করতে পারবে, একটি কণার উপর ক্রিয়াশীল একাধিক বেগের লব্ধি নির্ণয় করতে পারবে, এক বিন্দুগামী দুইটি বেগের লব্ধি বেগের মান ও দিক নির্ণয় করতে পারবে। এটা হচ্ছে আজকে আমাদের এই অধ্যায় থেকে শিক্ষণফল। তাহলে প্রথম যে জিনিস সেটা হচ্ছে কি সরণ, ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ যে জিনিসটা নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দিকে একটি বস্তুর স্থান পরিবর্তনকে ওই দিকে ওই বস্তুর সরণ বলে। এখন আমরা একটা উদাহরণ দিলে সরণে কিছু বিষয় একটু ক্লিয়ার হবে। আমরা ধরে নিচ্ছি এ বিন্দু থেকে আমি একটা বস্তুর ও বিন্দুতে 8 একক বা 8 মিটার দূরে ও বিন্দুতে এসে পৌঁছাচ্ছে, আবার ও বিন্দু থেকে 6 একক দূরে বি বিন্দুতে পৌঁছাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমার এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটা পৌঁছার পর তার সরণ কতটুকু হবে? এখন সরণ, সে যে এ থেকে ও পর্যন্ত এসেছে 8 মিটার, ও থেকে বি পর্যন্ত গিয়েছে 6 মিটার, তাহলে 8 আর 6 14 মিটার সে অতিক্রম করেছে। এখন তার সরণ কতটুকু হবে? এখন স্বাভাবিক নর্মাল চিন্তা করলে তো 14 মিটারই তার সরণ হয়েছে, কিন্তু আমরা জানি বস্তুটির প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে ক্ষুদ্রতম রৈখিক দূরত্ব, কিছু কিছু শব্দের মধ্যে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম রৈখিক দূরত্ব। এই ক্ষুদ্রতম রৈখিক দূরত্বটাই হচ্ছে সেই বস্তুর সরণের পরিমাপ। তাহলে আমার এ বিন্দু থেকে বি বিন্দুর ক্ষুদ্রতম রৈখিক দূরত্বটা কি হবে? আমার ক্ষুদ্রতম রৈখিক দূরত্ব 10 মিটার। পিথাগোরাসের 6 6 36 আর 64, তাহলে পিথাগোরাস অনুযায়ী এটা কত আসে? 10 মিটার। তাহলে আমার এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরণের হিসাবটা হবে 10 মিটার। সরণ আমরা সবাই জানি, নবম দশম শ্রেণীতেও পড়েছি, কিন্তু কিছু কিছু ছোট ছোট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাটা বেশি জরুরি। তাহলে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্রতম রৈখিক দূরত্বটাই হবে সরণ। এখন কোনো কারণে যদি আমি আবার বলি এ থেকে ও পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত, আবার বি থেকে সে এ বিন্দুতে গিয়ে তার যাত্রা শেষ করেছে, তাহলে সে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে? 8 মিটার, 6 মিটার, 14 মিটার, 10, 24 মিটার সে দূরত্ব অতিক্রম করে ফেলেছে, কিন্তু তার সরণ হবে 0। কেন? তার স্থানের পরিবর্তন হয়নি। আমার যে প্রশ্নে যেটা ছিল, একটি বস্তুর স্থান পরিবর্তন হইতে হবে। যদি ওই স্থানেই থাকে তখন আর তার সরণ হবে না। ঠিক আছে? সরণের মধ্যে এই দুইটা জিনিস আমাদের জানা থাকলে খুব সুবিধা। আচ্ছা, দ্বিতীয় জিনিস আরেকটা হচ্ছে সরণের নির্দিষ্ট মান ও দিক আছে, তাই সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে আমার বেগ বা ভেলোসিটি। দেখো, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি? বেগ বা ভেলোসিটি। তাহলে সময়ের পরিবর্তনের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে আমার কি বলে? বেগ বলে। তাহলে এখানে আমার মূল অংশ কোনটি? সেটা হচ্ছে অবস্থান পরিবর্তনের হারকে। ঠিক আছে? সরণ, অবস্থান যে পরিবর্তন, অবস্থান পরিবর্তন জিনিসটা কি আসলে? অবস্থান পরিবর্তন মানেই হলো সরণ। তাহলে সরণের যে হার, সেটাই হচ্ছে আমার সরণের যে হার, একক সময় যে সরণের হার, এটাই হচ্ছে আমার কি? বেগ। কোনো নির্দিষ্ট কোনো বস্তু 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড বলতে এটা একক সময়, তাহলে একক সময়ে কোনো নির্দিষ্টকে যে দূরত্ব অতিক্রম করতে পারে তাই তার বেগের পরিমাণ।
তাহলে আমার হচ্ছে কোনো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়, দূরত্বটা কি স্মরণ, একক সময়ে স্মরণের যে পরিবর্তন, স্মরণ যে পরিমাণ স্মরণ হচ্ছে সেটাই হচ্ছে আমার বেগ। আচ্ছা, তাহলে স্মরণের কনসেপ্ট আসছে কোথা থেকে? বেগ থেকে। তাহলে বেগ একটা সদিক বা ভেক্টর রাশি। দ্বিতীয় জিনিস হচ্ছে এই বেগের মধ্যে দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে বেগ কত রকম? দুই রকম, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। সমবেগ নামের মধ্যে রয়ে গিয়েছে, সমবেগ এই নামের মধ্যে রয়ে গিয়েছে কি জিনিসটা? আচ্ছা, এখন সমবেগ জিনিসটা কি আমরা দেখি। কোনো বস্তু একই দিকে সমান সমান ক্ষুদ্র সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করলে তার বেগকে সমবেগ বলবে। তাহলে এই যে নামের মধ্যে আছে সমবেগ, এই সম বলতে এখানে বোঝাচ্ছে সমান সমান ক্ষুদ্র সময়ে সমান সমান দূরত্ব সে অতিক্রম করবে। আচ্ছা, আরেকটা কি? অসমবেগ। অসমবেগটা কি? সমবেগের উল্টাটা, ঠিক আছে, যেটার ক্ষেত্রে তার যে বেগের যে পরিবর্তন, তার সময়ের দূরত্ব তার সমান হবে না, সমান সময়েও হবে না। আবার কোনো বস্তুর বেগের দিক বা পরিমাণ বা উভয়ের পরিবর্তন, ঠিক আছে, তিনটা বিষয়। একটা হচ্ছে শুধু দিক, আরেকটা হচ্ছে শুধু পরিমাণ, আরেকটা কি? দিক এবং পরিমাণ দুইটারই পরিবর্তন যদি কি না হয়, সমান না হয়, তাহলে তার যে বেগ হবে সেই বেগটাকে বলবে অসমবেগ। আচ্ছা, তৃতীয় যে জিনিসটা সেটা কি? ত্বরণ। তাহলে গতির সাথে এই তিনটা জিনিস আমার সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত। কি কি? একটা হচ্ছে স্মরণ, দ্বিতীয় জিনিস হচ্ছে বেগ, আর তৃতীয় জিনিস হচ্ছে আমার ত্বরণ। ঠিক আছে, যখনই আমার গতির কোনো বিষয় আসবে তখনই আমার সাথে সাথে এই তিনটি বিষয় আমার সামনে চলে আসবে। একটা হচ্ছে সে যখন গতি প্রাপ্ত হচ্ছে তখন তার স্মরণ হচ্ছে। দ্বিতীয় জিনিস, সে যখন স্মরণ হয় তখন তার কি পরিমাণ বেগে তার স্মরণ হয় সেটা নির্ভর করবে তার বেগের উপরে। আর বেগ থেকে কনসেপ্ট আসবে কত? ত্বরণের। এখন আসো এই ত্বরণ জিনিসটা কি? বেগ পরিবর্তনের হার কি? বেগ পরিবর্তনের হার কি? অর্থাৎ একক সময়ে হার যে কনসেপ্ট, এই হারের কনসেপ্ট মানেই হচ্ছে একক সময়ে হিসাব। হারের যে কনসেপ্টটা আসেই কি থেকে? এককের হিসাব থেকে হার কথাটা তৈরি হয়। তাহলে একক সময়ে যে বেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে কি বলে? ত্বরণ। আর এই ত্বরণ কত রকম হতে পারে? দুরকম। একটা হচ্ছে বেগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে ত্বরণ কি হবে? ধনাত্মক। আর বেগ যদি হ্রাস পেতে থাকে তাহলে ত্বরণ কি হবে? ঋণাত্মক। এখন আসো যে এইখানে ত্বরণ, এটা তো নর্মাল কথাবার্তা, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কনসেপ্ট অনেক সময় আমাদের মাথায় থাকে না, সেটা হচ্ছে যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে বেগ তো দুই রকম, একটা হচ্ছে সমবেগ আর একটা অসমবেগ। তাহলে এই যে ত্বরণ, এটা হচ্ছে কিন্তু সমবেগের জন্য না, কারণ সমবেগে বেগের যে পরিবর্তন সেটা পরিবর্তনই নেই, ঠিক আছে, সে তো সব জায়গায় বেগ সমান। আর এখানে কি? বেগের পরিবর্তন যখন অসমবেগের ক্ষেত্রেই ত্বরণের হিসাবটা হবে। তাহলে আর এই ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের মান ও দিক আছে, তাই ত্বরণ একটা ভেক্টর রাশি। স্মরণ, বেগ বা ত্বরণ সব তিনটাই একটা ভেক্টর রাশি, কারণ তাদের মান ও দিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো আশা করি তোমরা স্মরণ, বেগ এবং ত্বরণ এই তিনটা কনসেপ্ট ধরতে পেরেছ। এখন আসো আমরা বেগের সামান্তরিকের সূত্র। বেগের সামান্তরিকের সূত্র। এখন এই বেগের সামান্তরিকের সূত্র যেটা আছে সেই সূত্রটা কি আসলে? এই সূত্রের মধ্যে আমার কি পয়েন্ট কোনগুলো, ঠিক আছে, হাইলাইটিং পয়েন্ট কোনগুলো? তাহলে প্রথম কথা হচ্ছে সূত্রটাই হচ্ছে বেগের সামান্তরিকের সূত্র। এই যে সূত্রের কনসেপ্টটা সেটা কার সূত্র? সামান্তরিকের সূত্র। প্রথম কথা এটা। তাহলে সূত্র যেহেতু সামান্তরিকের, সেহেতু
তাহলে যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা, তাহলে দুইটি সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু যদি দুইটি হয় তাহলে আমার এই সূত্রের মধ্যে বেগ হবে দুইটি। সন্নিহিত বাহু দুইটি এবং ওই সন্নিহিত বাহুর দিকে যে বেগ কয়টি? দুইটি। ঠিক আছে। আচ্ছা, এই দুইটি বেগ ওই দুই সন্নিহিত বাহু বরাবর যদি ক্রিয়ারত থাকে তাহলে এই বেগ দ্বয়ের যে লব্ধি, বেগ দ্বয়ের যে লব্ধি, বেগ দ্বয়ের যে লব্ধি, সেই লব্ধি কর্ণ বরাবর ক্রিয়া করবে। এই বেগ দ্বয়ের লব্ধিটা কি বরাবর ক্রিয়া করবে? কর্ণ বরাবর ক্রিয়া করবে। এখন কথা হচ্ছে কর্ণ তো দুইটি, কোন কর্ণ বরাবর ক্রিয়া করবে? যে কর্ণ ওই ছেদ বিন্দুগামী, যে বিন্দুতে সন্নিহিত বাহু দুইটা ছেদ করেছে, সেই ছেদ বিন্দুগামী কর্ণ বরাবর ক্রিয়া করবে আমার লব্ধিটা। আচ্ছা, এইটার ব্যাখ্যা আমরা এখন চিত্রের মধ্যে আমরা এটার ব্যাখ্যা এবং এটার প্রতিপাদনটা দেখব। তাহলে ও এ বি সি, দেখো ও এ বি সি একটি সামান্তরিক। তাহলে এই ও এ বি সি একটা সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত বাহু আমরা নিব। এখন কোন দুইটি সন্নিহিত বাহু নিব এটা আমার ইচ্ছা, আমি যে কোনো দুইটি সন্নিহিত বাহু নিতে পারি। ও এ, ও বি, বি সি, সি এ, ও এ, এ সি, আমি যে কোনো দুইটি সন্নিহিত বাহু নিতে পারি। আমরা এইখানে আমরা কোন দুইটি সন্নিহিত বাহু নিলাম? তাহলে আমরা ও বিন্দু ধরে কাজ শুরু করলাম। তাহলে ও বিন্দুতে অবস্থিত একটি কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বেগ ইউ এবং ভি এর মান ও দিক যথাক্রমে ও এ এবং ও বি দ্বারা সূচিত করলাম। ঠিক আছে। তাহলে আমার আমি যে কোনো দুইটি বাহু নিতে পারি, কিন্তু আমি এখানে নিচ্ছি কোন দুইটি বাহু? আমি নিচ্ছি হলো ও এ এবং ও বি বরাবর। তাহলে ও বিন্দু থেকে ক্রিয়ারত দুইটি বেগ, একটা বেগ হচ্ছে ইউ, আরেকটা বেগ হচ্ছে ভি। এই দুইটি বেগ দুই বাহু বরাবর ক্রিয়ারত। তাহলে যদি দুই বাহু বরাবর ক্রিয়ারত থেকে, তাহলে এখানে আমার দুইটা বাহু বরাবর ক্রিয়া হতে। এখন এই দুইটা বেগের লব্ধি কি বরাবর ক্রিয়া করবে? তাহলে এই যে দুইটা ও এ এবং ও বি, আরেকটা জিনিস হচ্ছে এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ ইউ এবং ভি বেগ দ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ আমরা কি ধরে নিলাম? আলফা ধরে নিলাম। ইউ এবং ভি দুইটা বেগের মধ্যবর্তী কোণ আমরা কি ধরে নিচ্ছি? আলফা। আচ্ছা, এখন আসো তাদের যে লব্ধি, এই বেগের সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি দেখি? ইউ ভি বেগ দ্বয়ের লব্ধি ডব্লিউ এর মান ও দিক কোন বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে। এখন কর্ণ তো এখানে আমার দুইটি কর্ণ, একটি কর্ণ হচ্ছে ও সি, আরেকটি কর্ণ হচ্ছে এ বি। আমার দুইটি কর্ণ এখানে আছে। এখন কোন কর্ণ বরাবর এটি ক্রিয়া করবে? ঠিক আছে। এখন কোন কর্ণ বরাবর ক্রিয়া করবে? তাহলে ও এ এবং ও বি যে বিন্দুতে ছেদ করেছে ও বিন্দু, সেই ও বিন্দুর কর্ণ বরাবর আমার ক্রিয়া করবে। তাহলে আমার এই লব্ধি হবে ও সি কর্ণ বরাবর। তাহলে এর লব্ধি হবে আমার ও সি কর্ণ বরাবর। তাহলে এই ও সি কর্ণ বরাবর এই বেগের লব্ধিটা আমার ক্রিয়া করবে। আর এই যে লব্ধি, যে আমার লব্ধি যে বেগটা, সে আমি ধরে নিচ্ছি সে কি পরিমাণ কোন দিকে আছে, দিক কি দিয়ে প্রকাশ করব? তার দিককে, তার মান তো আমরা এই কর্ণ ডব্লিউ এর মান, এই মান তো আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করে দিচ্ছি। মানকে কি দিয়ে প্রকাশ করছি? ডব্লিউ দিয়ে। দিক কিভাবে প্রকাশ করি? আমরা সাধারণত দিক কোণের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে। কত ডিগ্রি কোণে তার দিক প্রকাশিত হয়। তাহলে আমরা এই দিককে প্রকাশিত করব কার মাধ্যমে? থিটার মাধ্যমে। এখন এই থিটাটা আমরা
ও এর সাপেক্ষে নিচ্ছি। আমরা চাইলে ভি এর সাপেক্ষেও নিতে পারি, কিন্তু আমাদের নর্মাল হিসাবে আমরা কার সাপেক্ষে নিচ্ছি এখানে? আমরা এখানে ইউ এর সাথে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি ওসি রেখাটি ও এ রেখার সাথে থিটা কোণে উৎপন্ন করে। এই থিটা কোণের হিসাবটা আমরা নিয়েছি দিক প্রকাশের জন্য। এই কোণটা কেন নিয়েছি? দিক প্রকাশের জন্য থিটাটা নিয়েছি। আর ডব্লিউ আমরা লব্ধি হিসেবে ডব্লিউ মানটাকে নিয়েছি। আচ্ছা, এখন আসো তাহলে এখন আমরা আমাদের সি বিন্দু থেকে আমি একটা লম্ব টানবো। তাহলে সি বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা ও এ এর কোথায় গিয়ে ছেদ করবে? ও এ এর বর্ধিতাংশের উপরে এসে ছেদ করবে। তাহলে আমরা এখানে এটিকে উল্লেখ করে দিলাম। আমরা কি করে দিলাম? আমরা হচ্ছে ও এ এর বর্ধিতাংশের উপরে আমরা সি ডি লম্ব টেনে দিলাম। ঠিক আছে? কেন? আমার এই লব্ধির মান ও দিক আমরা এখন নির্ণয় করব। আমরা এই যে লব্ধির মান, এটা যে সূত্রের ব্যাখ্যা দিলাম, যে সূত্রটা আমরা পড়েছি সেই সূত্রটা চিত্র সাপেক্ষে। এখন এই ডব্লিউ লব্ধির মান আর লব্ধির দিকটা আমরা নির্ণয় করব। এই সূত্রের প্রতিপাদনটা করব আমরা। আচ্ছা, আসো এখন আসো যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আমরা ইউ এবং ভি বেগদ্বয়ের যে অন্তর্গত কোণ আলফা, এই আলফাটা ছিল হলো সূক্ষ্মকোণ। এই আলফাটা কি নিয়েছি? সূক্ষ্মকোণের হিসাব নিয়েছি। এখন আমরা দেখব যদি এটা সূক্ষ্মকোণ না হয়ে যদি আমার স্থূলকোণ হয়, তাহলে চিত্রের মধ্যে কতটুকু কি পরিবর্তন হবে। তাহলে যদি সূক্ষ্মকোণ না হয়ে এটা স্থূলকোণ হয়, তাহলে আমরা আরেকটা চিত্র নিলাম যে চিত্রের মধ্যে এটা সূক্ষ্মকোণ না, এটা কিসের হিসাব নিয়েছি? স্থূলকোণের হিসাব নিয়েছি। তাহলে স্থূলকোণ যদি নেই, ইউ এবং ভি এর অন্তর্গত স্থূলকোণ, তাহলে সি থেকে যদি আমরা লম্ব টানি তাহলে আর বর্ধিতাংশের উপর নয়, তাহলে আমার বর্ধিতাংশের উপর না হয়ে আমার কি হবে? ও এ সি থেকে যে লম্বটা টেনেছি সেই লম্বটা হবে হলো কার উপর? ও এ এর উপর লম্ব টানা হবে। আর আগের চিত্রে যেটা ছিল সেটা ছিল যে এখানে যখন আমি টেনেছিলাম তখন কি ও এ এর বর্ধিতাংশের উপরে আমরা লম্ব টেনেছিলাম। আর এই চিত্রের মধ্যে আমরা কিসের উপর লম্ব? ও এ এর উপরে আমরা লম্ব টানতেছি। এখন এখানে আমরা সূত্রের প্রতিপাদন দেখব। দুইটা চিত্রের জন্য আমরা সূত্রের প্রতিপাদন করব। একটা হচ্ছে আলফা যখন সূক্ষ্মকোণ হয়, আরেকটা হচ্ছে আলফা যখন স্থূলকোণ হয়। আগের চিত্রে আলফা সূক্ষ্মকোণ ছিল, আর এই চিত্রে আলফা হচ্ছে কি কোণ? স্থূলকোণ। এখন আসো সূক্ষ্মকোণ, যখন আলফা সূক্ষ্মকোণ তখন এর হিসাবটা দেখতে করি আমরা। আলফা যখন সূক্ষ্মকোণ তখন ত্রিভুজ সি এ ডি সমকোণী ত্রিভুজে, সি এ ডি সমকোণী ত্রিভুজ হচ্ছে আমরা জানি সাইন সি এ ডি। ঠিক আছে? তাহলে কি হবে? সি এ ডি এই কোণের সাপেক্ষে আমার এটা হবে লম্ব। এই কোণের সাপেক্ষে সিডি কি হবে? লম্ব হবে। এই কোণের সাপেক্ষে সিডি হবে লম্ব। তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে সিডি বাই এসি। ঠিক আছে? সাইন সি এ ডি হবে কি? সিডি বাই এসি। এখন আসো এই কোণ সি এ ডি, সাইন সি এ ডি কার সমান? সাইন সি এ ডি কোণ এ ও বি এর সমান। কেন কোণ এ এর বি এর সমান? বলছে এই কোণ দুইটি সমান কি জন্য? তোমরা 9 10 যে পড়েছো সেটা হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। ঠিক আছে? একটা ছিল একান্তর কোণ আর একটা হচ্ছে অনুরূপ কোণ। যেহেতু সামান্তরিক হওয়ার কারণে এই ওবি এবং এসি পরস্পর সমান্তরাল এবং ও এ ডি হচ্ছে এই সমান্তরাল রেখাদ্বয়ের ছেদক। তাহলে ছেদক হওয়ার হিসেবে এই দুইটি কি কোণ? হ্যাঁ,
অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ অনুসারে এটা কি হবে আমার সাইন সিএডি আর সাইন এ ও বি সমান হবে। দ্বিতীয় জিনিস আসো এসি আর ও বি সমান। এই এসি আর ও বি সমান কি জন্য সমান? কারণ তারা দুইজন সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাই আর সাইন এ ও বি কে, সাইন এ ও বি সমান কি আলফা, তাহলে আর ও বি সমান কি ভি। তাহলে সিডির মান হচ্ছে ভি সাইন আলফা। এই সিডি এর মান কি পেলাম আমরা? ভি সাইন আলফা, একটা পেয়ে গেছি। এখন দ্বিতীয় জিনিস আমরা যেটা নিব সেটা কি, আমরা সিডিটা নিয়েছি। দেখো আমরা কি নিয়েছি? সিডি। এখন সিডি এর সাথে দেখো এই সিডি এর মানটা নিয়েছি। এখন আমরা হিসাব করব এডি এর জন্য। এডি এর জন্য আমরা কাকে নেব? তাহলে স্বাভাবিকভাবে লম্বের জন্য আমরা সিডি কে নিয়েছিলাম, ভূমির জন্য আমরা কসকে নিব। ভূমির জন্য তাহলে এডি হবে এসি কস সি এডি। আর এখান থেকে সহজেই আমরা আগেরটা থেকে প্রমাণের মধ্যে চলে আসে, এসি মানে হচ্ছে কি এসি, এসি মানে হচ্ছে কি ওবি, এসি মানে কি ওবি। আর সি এ ডি মানে কি এ ও বি। সি এ ডি কোণ কি এ ও বি, এখানে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। তাহলে সি এ ডি মানে কি এ ও বি, আবার এ ও বি মানে কি আলফা, আর ও বি মানে কি ভি। তাহলে আমি এডি এবং সিডি এই দুইটা জিনিসই আমি পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে সিডি মানে হচ্ছে ভি সাইন আলফা, এডি মানে হচ্ছে ভি কজ আলফা, দুইটা জিনিস পেলাম। আর সাথে এসি এর মান তো আমরা জানি, এসি এর মান কি? এসি এর মান হচ্ছে ভি, আর ও এর মান হচ্ছে ইউ, ও সি এর মান হচ্ছে ডব্লিউ। তার মানে আমার যে অজানা লম্ব টানার পরে যে আমার অজানা যে দুইটা বাহুর মান ছিল, সেই অজানা দুইটা বাহুর মান আমরা বের করেছি। একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এডি। অজানা বাহু দুইটার মান আমরা বের করে নিয়েছি। আচ্ছা, এখন আসো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে। তাহলে এডি ইকুয়াল টু ভি কজ আলফা। এখন দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যখন এটা আমার সূক্ষ্মকোণ হয়, স্থূলকোণ হয়, যখন এটা স্থূলকোণের হিসাব হবে তখন কি হবে? যখন স্থূলকোণের হিসাব হবে তখন আমরা কি তাহলে সি এ ডি সমকোণী ত্রিভুজ থেকে এডি, এডি কি? এডি হচ্ছে আমার ভূমি। তাহলে ভূমি মানে কজের সাথে সম্পৃক্ত, ভূমি মানে হচ্ছে কজের সাথে সম্পৃক্ত। আর যখন আমার সিডি, সিডি কি? লম্বের সাথে সম্পৃক্ত। লম্ব হলেই হবে হলো ভি অতিভুজ। অতিভুজকে? অতিভুজ হচ্ছে আমার এসি, তাহলে অতিভুজ হচ্ছে কি আমার ভি। তাহলে যখন এডি হবে তখন হবে কজ। কেন? এডি হচ্ছে আমার ভূমি, ভূমির সাথে হলে কজ হবে। এডি ভূমি হওয়ার কারণে হবে কজ, সিডি লম্ব হওয়ার কারণে হবে কি? সাইন। আর দ্বিতীয় জিনিস আসো আলফা, এটা এবং সিএডি আমরা এর আগেই দেখেছি, এটা হচ্ছে আলফা। এই কোণটার মান কত? আলফা। তাহলে এই কোণটার মান যদি এই কোণটার মান কি? আলফা। তাহলে আমার যে কোণের মানটা সেটা কি আসবে? সেটা আসবে 180 ডিগ্রি। কারণ টোটাল যে কোণের হিসাবটা আসবে সেটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। দেখো এই কোণ, এখন দেখো এটাকে যদি আমি একটু লম্ব টেনে নিই তাহলে কি দেখো, এটা হচ্ছে আমার একটা স্থূলকোণ, তাই না? তাহলে এইটা কি আমার? এটা হচ্ছে আমার আলফা। তাহলে এই কোণের মান কত? তাহলে এই কোণটার মান হবে পাই মাইনাস আলফা। ঠিক আছে, এটা আলফা, তাহলে এটাও কি আলফা। তাহলে এই যে সি এ ডি কোণের মান যেটা হবে সেটা কি হবে? পাই মাইনাস আলফা। আর পাই মাইনাস আলফা কোন কোয়াড্রেন্টে পড়েছে? পায়ের 180 ডিগ্রি মানে কি 2 × 90 ডিগ্রি। তাহলে কজের কোনো পরিবর্তন
হবে না। আর দ্বিতীয় জিনিস, কজের পরিবর্তন হবে না। আর কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান মাইনাস, আর সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান প্লাস। এই জন্য এডি এর ক্ষেত্রে মাইনাস ভি কজ আলফা, আর সিডি এর ক্ষেত্রে কি আসবে? ভি সাইন আলফা। এখন আসো, তাহলে এই যে দুইটা সিএডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি আসে? তাহলে এখানে আমার দুইটা, আচ্ছা, প্রমাণ কয়টা ছিল? দুইটা ছিল প্রমাণ। একটা হচ্ছে সূক্ষ্মকোণের জন্য, আরেকটা হচ্ছে স্থূলকোণের জন্য। সূক্ষ্মকোণ হোক স্থূলকোণ হোক, সিএডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজ স্কয়ার, ওসি কি? অতিভুজ। এই অতিভুজ স্কয়ার, ঠিক আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, এইটা আমার সূক্ষ্মকোণের হিসাব হোক, স্থূলকোণের হিসাব হোক, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য তো একই। এখন আসো, এইখানে আমার হিসাব যে যখন আমরা সূক্ষ্মকোণী এই ত্রিভুজটা নিচ্ছি, তখন আমার ওডি সমান কি? ওডি হচ্ছে ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি। কিন্তু যখন আমি এই ত্রিভুজটা নিচ্ছি, তখন কিন্তু আমার ও ডি সমান কি? ওডি সমান হচ্ছে ও এ মাইনাস এডি। এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ মাইনাস এডি, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? ও এ প্লাস এডি। আচ্ছা, এখন আসো তাহলে, কিন্তু আমি যখন পরের লাইনে ওসি মানে কি? ডব্লিউ, আর ও এ মানে কি? ও এ মানে কি? ইউ, আর এডি মানে হচ্ছে যখন আমার মাইনাসের হিসাব, এই চিত্রের জন্য মাইনাস ভি কজ আলফা, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু আগের চিত্রের জন্য অটোমেটিক্যালি প্লাস। আচ্ছা, আর সিডি এর মান কত? ভি সাইন আলফা। এখন জাস্ট আমরা এটাকে কি করে দিলাম? আমরা এটাকে বর্গ করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম। ভি স্কোয়ারকে কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত? 1। তাহলে এখান থেকে আমার লব্ধি বেগের মানটা চলে আসলো ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। দ্বিতীয় জিনিস হলো যেটা, যদি এখন সিওডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সিওডি সিওডি, তাহলে এই সিওডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি আমরা টেন থিটা। তাহলে টেন থিটা যদি নেই, থিটার বিপরীতকে সিডি, লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ওডি সিডি এর মান কি? তাহলে এই সিডি এর মান কি পাচ্ছি? সিডি, আর ওডি এর মান কি? ও এ প্লাস এডি। এই চিত্রের জন্য ও এ প্লাস এডি, কিন্তু আমার যেটা পরের চিত্রের জন্য আমার কি আসবে? এই চিত্রের জন্য আসবে ও এ মাইনাস এডি, আর এই চিত্রের জন্য আসবে ও এ প্লাস এডি। কিন্তু আমি যখন মান বসাবো তখন কি আসবে? ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে আমার লব্ধি বেগের দিক চলে আসে। লব্ধি বেগের দিক থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি।